মানে আমাদের আসছে হচ্ছে 3×25 = 75 × 7, তার মানে হচ্ছে 5 7 35 এর 5 হাতে আমার 3, 7 7 49, 50 51 52, তাহলে 525ই কিন্তু উত্তর। কেউ একজন কমেন্টে লিখেছে একটা অন্য উত্তর, সেটা কিন্তু আসছে না। বোঝা গেছে কেন আচ্ছা 525 স্যার, হলো দেখ। না? দেখে নাও। নেক্সট একটা অঙ্ক দেখো, বলছে এলসিএম অফ টু প্রাইম নাম্বার। দুটো প্রাইম নাম্বারের এলসিএম বলে দিয়েছে অফ এক্স অ্যান্ড ওয়াই। দুটো প্রাইম নাম্বার এক্স অ্যান্ড ওয়াই এর এলসিএম বলে দিয়েছে, যেখানে হচ্ছে এক্সটা গ্রেটার দেন ওয়াই ইজ 161। স্যার, একটা কথা বলবো। হ্যাঁ আহ, আপনি এই যে 3 × 25 × 7 এভাবে গুণটা করলেন, 3×25 = 75, আর তার সঙ্গে 7 × 525 হচ্ছে। আমি আবার এইভাবে করলাম যে 3 আর 7-এর গুণ করলাম, 5 3 7 ও সরি স্যার, আমি 35 ভেবে নিয়েছিলাম। ঠিক আছে, ঠিক এবার আছে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 3y - x। ফাইন্ড করো। দুটো প্রাইম নাম্বার বলে দিয়েছে, একটা এক্স এবং একটা ওয়াই, যেখানে এক্সটা ওয়াই এর থেকে বড়, এবং বলছে এই প্রাইম নাম্বার দুটোর এলসিএম বলে দিয়েছে 161, অর্থাৎ লসাগু হচ্ছে 161। তাহলে বলছে 3y - x এর ভ্যালু কত হবে? একটা সত্যিটা একটা লসাগু দুটো সংখ্যা। হ্যাঁ, এলসিএম মানে দুটো সংখ্যার লসাগু হচ্ছে 161, এবং সংখ্যা দুটো দুটোই প্রাইম মানে দুটোই মৌলিক সংখ্যা। তাহলে এইটার ভ্যালু কত হবে? -2। কেউ একজন বলছে -2। আচ্ছা, যে -2 বলছো একটু বলবে কি করে করেছো? একশো একষট্টি মানে 23 × 7 ধরেছি আমি। 161 মাইনাস, মানে 161 আচ্ছা মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, 23 × 7 ধরেছি। একদম একদম ঠিক আছে ঠিক আছে মান বসিয়ে করলাম। ঠিক আছে ঠিক আছে, ঠিকই করেছো। বাকিরা? দেখো, মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যদি দুটো সংখ্যা, একটা সংখ্যা এক্স এবং একটা সংখ্যা ওয়াই হয়, এবং সংখ্যা দুটো প্রাইম বা মৌলিক হয়, তাহলে এদের ক্ষেত্রে এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা হয় হচ্ছে 1। যেমন দেখো, যদি তুমি 5 এবং 7 নাও, দুটোই মৌলিক সংখ্যা,
এদের গসাগু কত? 1। তুমি 17 আর 19 নাও, দুটোই মৌলিক সংখ্যা, এদের গসাগু কত? 1। এবং এদের ক্ষেত্রে এলসিএম বা লসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, তাই হয়তো 5 এবং 7-এর লসাগু কত? 5 7 35। 17 এবং 19-এর লসাগু কত? 17 গুণ 19। এখানেও ঠিক সেই প্রপার্টিকে ইউজ করা হয়েছে। এখানে বলছে যে এলসিএম অফ এক্স অ্যান্ড ওয়াই, তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর গুণ করলে 161 পাওয়ার কথা। কারণ কি? এক্স এবং ওয়াই দুজনই হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ফলে মৌলিক সংখ্যাদের ক্ষেত্রে আমরা জানি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সাথে সমান, তাই তো? তাহলে এখানে দেখো আমি 161 ইকুয়ালস টু লিখতে পারি এক্স গুণ ওয়াই। তাহলে 161কে যদি তুমি দুটো জিনিসের গুণ আকারে লেখার চেষ্টা করো, দেখবে পাবে 23 ইন্টু 7। বলে দিয়েছে এক্সটা বড়, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 23, আর ওয়াইটা ছোট, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে 7। তারপরে বলছে cy মাইনাস এক্স এর ভ্যালুটা কত হবে? দেখো মান বসিয়ে দাও। 3 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস 23, তাহলে হচ্ছে 3 সাথে 21 মাইনাস 23 সমান সমান হচ্ছে মাইনাস 2। ঠিক আছে? হ্যাঁ, স্যার এখানে আমরা 161 পেলাম বলে 23 7 ধরলাম। এবার যদি বড় সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে মানে বুঝতে পারবো যে এটা এই দুটো সংখ্যার গুণফল? দেখো মানে এরকম কি কোনো আমরা তো একটা নিয়ম জিনিস আছে? জানি, এখানে যদি তুমি এত কিছু মনে না রেখে এরকম ভাবে ভাবতে যে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তো দুটো সংখ্যা বলে দিয়েছে এক্স আর ওয়াই, তো সংখ্যা দুটো যাই হোক না কেন সংখ্যা দুটোর এলসিএম আর জিসিডি বা ধরো এইচসিএফ যদি লিখি, এইটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফলের সাথে সমান। এখন দেখছো তুমি সংখ্যা দুটো মৌলিক, তার মানে এইচসিএফটা 1, তাহলে হয়ে যাবে এলসিএম ইকুয়ালস টু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। এখন সংখ্যা দুটো যদি মৌলিক হয় তাহলে এই এলসিএম সংখ্যাটাকে একভাবেই ভাঙানো যাবে, অর্থাৎ এইরকম দেখো 23 গুণ 7, একে আর কোনোভাবে ভাঙানো যায় না, কারণ এরা দুজনই মৌলিক, একে আর অন্য কোনোভাবে ভাঙানো সম্ভব নয়। তো যদি এর থেকে বড় সংখ্যাও দেওয়া থাকে তো দেখবে সেটাকে একভাবেই ভাঙানো যাচ্ছে। এবং যখন তুমি একে ভাগ করার চেষ্টা করবে তখন একে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে, কারণ দেখো এক্সও মৌলিক ওয়াইও মৌলিক, তাহলে একে ভাগ করলে দুটোই মৌলিক সংখ্যা পাওয়া যাওয়ার কথা। তাই জন্য একে যখন ভাগ করে করে দেখবে তখন সবার আগে চেষ্টা করবে হচ্ছে ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করার। দেখবে ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়ে হয়ে যাবে। দেখো প্রথম মৌলিক সংখ্যা ছিল 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, দেখো 7 দিয়ে হয়ে গেছে। তুমি শুরুর দিক দিয়ে শুরু করবে, দেখবে কোনো না কোনো একটা দিয়ে গিয়ে ডিভাইড করে যাবে, লিখে দেবে গুণ ও ব্র্যাকেটে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ এবার যেটা, হ্যাঁ হ্যাঁ এবার যেটা দিয়ে হবে সেটা ওই ভাজ্যটা হবে, ভাজকটা হবে, আর এদিকে ভাগফলটা হবে, এই দুটোরই একদম গুণফল একদম হবে মাঝের সংখ্যা। একদম একদম। কি হয়েছে? আরে তোমার ক্লাস চলছে, ক্লাস চলছে, খাওয়া দাওয়া থাক। এটা করো, এটা দেখো সবাই হয়তো পারবে। বলছে দ্য এইচসিএফ অফ টু নাম্বার, দুটো নাম্বারের এইচসিএফ বলে দিয়েছে হচ্ছে ইজ 11 and they are
99। পিসিএস 2009 এসছে। কেউ একজন উত্তর অ্যান্সার করেছে 99। বাকিরা কি হলো? আরে না, ক্লাস করাচ্ছি, বললাম তো একবার। হ্যাঁ বল। এখন একটু পরে করি, অনলাইনে মিটিংয়ে আছে বুঝলি। আমি বের করে বেরিয়ে তারপরে তোকে ফোন করছি। স্যার 63 হবে? 63 তাই বলছো? কি করে 63 বার করছো বলো তো একটু দেখি। আমি ওই গসাগুটা দিয়ে ওই লসাগুটাকে ভাগ করলাম, যে 63 আসলো। এবারে 63 আর 77 না গুণ করলে তো এই সংখ্যাটা আসা উচিত। হুম। না, আমরা কিন্তু দেখো লসাগু গসাগুর ক্ষেত্রে কিন্তু সেই ছোটবেলা একটা জিনিস শিখেছিলাম, যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তুমি এখানেও সেটাকেই ব্যবহার করো। এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে তো গসাগু। তো আমার গসাগু বলে দেওয়া রয়েছে 11, আর লসাগু বা এলসিএম বলে দেওয়া রয়েছে 693। এইটা সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। একটা বলে দিয়েছে 77, আর একটা সংখ্যা আমি জানি না, এই সংখ্যাটাকে একটা কিছু ধরে নাও, ধরো এই সংখ্যাটা হচ্ছে এ। তার মানে কি লিখতে পারো? এ ইকুয়ালস টু 693 ইন্টু 11, 77কে যদি তলায় ভাগ করে দাও 77। এবার তুমি কাটাকুটি করো, দেখো 11 দিয়ে 77কে কাটে, 7 11 77। এই 7 দিয়ে দেখো একে কাটে, 7 নং 63, 7 নং 63। তার মানে দেখো এর ভ্যালুটা বেরোচ্ছে 99। তুমি যেটা করছো সেটা হচ্ছে এলসিএম কে কেন জিসি এইচসিএফ দিয়ে ডিভাইড করছো। কেন করছো এই দিয়ে? মানে আরেকটা সংখ্যা পাওয়ার জন্য। এবার আমি ভাবছিলাম ওই সংখ্যা আর আরেকটা যে সংখ্যা দেওয়া আছে দুটো গুণ করলে যদি এলসিএম কে 693 জিসিডি হয়ে দিয়ে, যায়। আচ্ছা দাঁড়াও, এলসিএম কে জিসিডি দিয়ে ভাগ করলে বা এইচসিএফ দিয়ে ভাগ করলে তো কোনো সংখ্যা পাওয়া যায় না, যায় কি? লসাগুকে তুমি যদি গসাগু দিয়ে ভাগ করো তাহলে কি কোনো সংখ্যা পাওয়া যায়? মানে যে সংখ্যাগুলো লসাগু বা গসাগু বার করছে সেটা কি পাওয়া যায়? এরকম তো আমরা কোথাও শিখিনি। আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো? সেখান থেকে দেখো একটা সংখ্যা না, আমার জানা আছে, তো আর একটা সংখ্যাকে আমি বের করে নিয়ে আসতে পারবো। আমরা যে জিনিসগুলো শিখেছি ছোটবেলায় এখানে কিন্তু সেগুলোকেই বারবার করে ব্যবহার করা হয়েছে, একটু বড় আকারে, জাস্ট আর কিছু না। তো অন্য কঠিন কিচ্ছু করার চেষ্টা করবে না, যা শিখেছো দেখো সেগুলোকে ব্যবহার করতে শেখো, দেখবে অঙ্কগুলো অনেকটাই সহজ মনে হবে। এমন কিছু কঠিন প্রশ্ন পরীক্ষা হয় না, শুধু টাইমের মধ্যে করে আসাটাই হচ্ছে কাজ। আচ্ছা, নেক্সট বলছে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 0 and 6 0 এবং 6 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হবে?
জিরোই তো হবে নাকি? নাকি হ্যাঁ, জিরো হবে? প্রশ্ন করছো না উত্তর দিচ্ছ? উত্তরে দিলাম। হ্যাঁ, জিরোই হবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কি? যে ফ্যাক্টরটা সবচেয়ে বড়, যে ফ্যাক্টর দিয়ে দুটো সংখ্যাকেই ডিভিজিবল করা যাবে, তাই তো? দুটো সংখ্যাই ডিভিজিবল হবে। দেখো, জিরো দিয়েই কিন্তু শুধুমাত্র জিরোকে এবং সিক্সকে ডিভাইড করা যায়, তাই কি? জিরো বললে এটা কি তাই? না, জিরোকে দিয়ে তো 6 কে ভাগ করা যাবে। যাবে, সেটা তো আমি মানছি, কিন্তু তাই কি হুম। সবসময় কি তাই, নাকি আরো কোনো সংখ্যা দিয়ে করা যেতে পারে? কি স্যার, আমি বেরিয়ে গেছিলাম, যদি একবার বলেন। ওই 6টাকে যেতে পারে, কিন্তু জিরোটা যে যাবে না। স্যার একবার বলেন যদি প্রশ্নটা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, দেখতে পাচ্ছ কি? দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 0 and 6, হ্যাঁ, HCF বার করতে হবে তো 0 এবং 6-এর। একদম। 6 হবে। একজন বলেছে 6। আর কি কারোর অন্য কিছু বেরোচ্ছে, নাকি এই দুটো নাম্বার থেকে নাম্বারের সাথে এগ্রি করছো? একজন জিরো বলেছে, একজন সিক্স বলছে। দেখো, যে জিরো বলছো তার আগে অ্যান্সার দিই। যে জিরো বলছো, আচ্ছা, ধরো সংখ্যাটি বলে দিয়েছে, একটা সংখ্যা বলছে জিরো, একটা সংখ্যা বলছে সিক্স। তাহলে আমরা যখন হাইয়েস্ট কমন ফ্যাক্টর দেখি, তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে সেই সকল সংখ্যা, যে সংখ্যা দিয়ে সকল সংখ্যা, দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে, সেগুলো হচ্ছে ফ্যাক্টর। তার মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যা, যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে, সেটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো, জিরো দিয়ে কি জিরোকে ডিভাইড করা যায়, বা জিরো দিয়ে কি সিক্সকে ডিভাইড করা যায়? বলো তো, এইগুলোর মানে কি? 0/1 আর 1/0, এগুলো দুটোর মানে কি একই, নাকি আলাদা, নাকি অন্য কিছু? না, এটা আমি যেটা বললাম ওটা অমূল্যদের সংখ্যার মতো ব্যাপারটা চলে আসলো, জিরো তো হবে না নিচে। আচ্ছা, এটার একদম আগে ঠিক। উত্তর দাও, যে 0/1 এটার মানে কি, আর 1/0 এটার মানে কি? দুটোই কি একই জিনিস? বা 0/0 এর এর কি মানে? কেউ বলতে পারবে এটা তিনটের মানে কি আলাদা আলাদা? হ্যাঁ, 0/1 মানে 10.1। 0/1 মানে বলছে 0.1,
না না না, 0.1 হবে না, সরি স্যার, হবে না, হবে না। আচ্ছা, তাহলে কি হবে? 0/1। সবই তো শূন্য হবে উত্তর, সবই শূন্য হবে উত্তর? মনে হচ্ছে, আমি জানি না স্যার। মনে হচ্ছে একজনের সব শূন্য হবে উত্তর, আর বাকিদের কি কি একই মনে হচ্ছে নাকি? আচ্ছা, একটু দেখো আমার চিন্তা ভাবনার সাথে মেলে কিনা তোমাদের চিন্তা ভাবনা। দেখো কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ, কোনো মানে জিরোকে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করছি, তার মানে কি? ধরো তোমার কাছে জিরোখানা লাড্ডু আছে, তুমি 4 বন্ধুর মধ্যে ভাগ করে দিচ্ছ, কটা করে পাবে বন্ধুরা? জিরোখানা লাড্ডু 4 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিচ্ছ সমান সংখ্যায়, কটা করে লাড্ডু পাবে তারা? 0/1। 4, 4 জনের মধ্যে ভাগ করে দিচ্ছ, অর্থাৎ জিরোকে 4 দিয়ে ভাগ করছো। যদি এটা ভাবো, তারা কি কিছু লাড্ডু পাবে? তোমার কাছে তো লাড্ডু ছিলই না, জিরো মানে কি, তোমার কাছে তো লাড্ডু ছিলই না। তাহলে 4 বন্ধুর মধ্যে তুমি ভাগ করো, ভাগ করে কি কিছু দিতে পারবে? পারবে না। তার মানে জিরোকে যদি কোনো নাম্বার দিয়ে আমি ভাগ করি, তো ভাগফলটা কিন্তু শূন্যই আসে। বুঝেছো? ধরো 0টা চকলেট রয়েছে, তুমি 10 জনের মধ্যে ভাগ করে দিতে চাইছো, কি ভাগ করে দেবে? তোমার হাতে তো কিছুই নেই, তাহলে 10 জনকে কি তুমি খালি হাতেই ফেরত পাঠাতে হবে? তার মানে প্রত্যেকে 0খানা করে চকলেট পাবে। তার মানে জিরোকে আমি যে সংখ্যা দিয়েই ডিভাইড করি না কেন, জিরোই দেবে। জিরোকে 5 দিয়ে ডিভাইড করলেও যা দেবে, 1000 দিয়ে ডিভাইড করলেও তাই দেবে। কি দেবে? জিরো। অর্থাৎ জিরোকে যে সংখ্যা দিয়েই ডিভাইড করি না কেন, অ্যান্সার দেবে জিরো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এর উল্টো জিনিসটা কি। 1কে 0 দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ 0 জনের মধ্যে ডিভাইড করছি। এটা কি সম্ভব বাস্তবে? আমার কাছে 50টা আপেল আছে, আমি 0 জনের মধ্যে ডিভাইড করছি, এটা কি বাস্তবে সম্ভব? 0 জন বলে কিছু হয়? একজন বুঝলাম, দুজন বুঝলাম, 3 জন, 4 জন, 10 জন বোঝা যায়। 0 জন বলে কিছু হয়? হয় না, তাই তো? তার মানে এটার বাস্তব জগতে কোনো অর্থ নেই, তাই এই জিনিসটাকে আমরা লিখি আনডিফাইন্ড। অর্থাৎ বাংলায় যদি সব বলতে হয়, তাহলে বলতে হয় অসংজ্ঞাত। অসংজ্ঞাত, যার কোনো সংজ্ঞা নেই। বোঝা গেছে? এর গণিতের ভাষায় এর কোনো সংজ্ঞাই নেই, যে একটা জিনিসকে আমি 0 জনের মধ্যে ডিভাইড করে দিচ্ছি, বা ধরো 50টা জিনিসকে আমি 0 জনের মধ্যে ডিভাইড করে দিচ্ছি। এটা তো হতেই পারে না। 0 জন মানে কি? 0 জন বলে তো আমরা কাউন্ট শুরুই করি তো 1 থেকে, আমরা তো গোনা শুরুই করি 1 থেকে, 2 থেকে, 3 থেকে, 4 থেকে। তো সেখানে জিরোকে বলছি যে 0 জনের মধ্যে নাকি ভাগ করে দিচ্ছি, এটা সম্ভবই না কখনো। তাই এই 1/0 বা সামথিং বাই 0 হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। একইভাবে 0/0 এটাও অসংজ্ঞাত, কিছুই নেই, আবার ভাগ করতে চাইছি এমন একটা মানে 0 জনের মধ্যে, এরও বাস্তব কোনো অর্থ নেই। তাই এইগুলো যদি থাকে কোথাও দেখো 0/0, 1/0, তো দেখবে অপশানে আনডিফাইন্ড বলে একটা অপশান দেওয়া থাকবে, অসংজ্ঞাত, যার কোনো সংজ্ঞা নেই। বোঝা গেল? এই অঙ্কটিরও যদি হ্যাঁ। এই অঙ্কটিরও যদি অপশন দেখতে, এখানে একটা অপশন দেওয়া ছিল আনডিফাইন্ড। তো আমরা দেখি যে আনডিফাইন্ড হবে কিনা। তুমি একজন বলেছে যে অ্যান্সার নাকি 0, তো 0 দিয়ে তো 0কে ডিফাইন করলে আনডিফাইন্ড আসে, আবার 6কে 0 দিয়ে ডিফাইন করলেও আনডিফাইন্ড আসে। তাহলে কি 0ই আমার এক্ষেত্রে HCF হবে? এখানে ভাগই করা যায় না, সেখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আবার কিসে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো তখনই পাবো যখন কিনা দুটো সংখ্যাকে আমি ভাগ করতে পারবো। এখানে তো 0 দিয়ে ভাগই করা যায় না, বলছি এগুলো আনডিফাইন্ড, এর কোনো সংজ্ঞাই নেই। তাহলে HCF 0 হতে পারে না। তাহলে কি হতে পারে? 0কে দেখো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এই দেখো দেখালাম একটু আগে, 0কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, যা কিছু দিয়ে ডিভাইড করা যায়। দেখো 0কে যদি আমি 6 দিয়ে ডিভাইড করি, আর 6কে দেখো যদি 6 দিয়ে ডিভাইড করি, দেখো এইটা ডিভিশন আসলে করলে আসলে 0, এইটা করলে আসে 1।
তাহলে দেখো এই 0 ডিভিজিবল 6 দ্বারা, 6ও ডিভিজিবল 6 দ্বারা। দেখো 6 এর থেকে আর বড় কোনো নাম্বার পাবে না যা দ্বারা দুটো সংখ্যাই ডিভিজিবল। তাই এক্ষেত্রে যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলতে হয় তো আমাকে এখানে বলতে হবে সেটা হচ্ছে 6। কারণ 6 দিয়ে দেখো 0কেও ডিভাইড করা গেছে, আর দেখো 6কেও ডিভাইড করা গেছে। তাহলে এক্ষেত্রে HCF কত হবে? এক্ষেত্রে HCF হবে হচ্ছে 6। 6 আমি তো 6 বলেছিলাম স্যার। একদমই, যে 6 বলেছে একদম ঠিক বলেছে। শুধু যারা বুঝতে পারোনি তারা এই তিনটে জিনিস একটু মাথায় রাখবে, যে কোনো 0কে কোনো সংখ্যা দিয়ে যদি ডিভাইড করি তাহলে অ্যান্সার দেয় 0। 0 1 কোনো একটা নাম্বারকে যদি 0 দিয়ে ডিভাইড করার চেষ্টা করি তাহলে হয় হচ্ছে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। 0/0 মানেও কিন্তু আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। যদি কোথাও অঙ্কের মধ্যে এরকম জিনিস পাও দেখবে অপশানে আনডিফাইন্ড বলে কিছু থাকবে। আচ্ছা এইটা বার করো তো, HCF of 36 and 84, RRBর কোশ্চেন। টুয়েলভ। একজন বলছে 12, হ্যাঁ, বাকিরা? 12, হ্যাঁ। বাকিদের সবার গলা পাচ্ছি না তো, শুধুমাত্র 12ই হবে স্যার। জয়েন করে আছে 5 জন, গলা পাচ্ছি মাত্র 2 জনের, 3 জনের। সবার হয়েছে এটা নাকি করব? দেখো 36 84 এর HCF বার করছি। 2 দিয়ে ডিভাইড করো, দেখো 18, এটা আসে কত 42। 2 দিয়ে ডিভাইড করো, দেখো আসে 9, এটা আসে হচ্ছে 21। 3 দিয়ে ডিভাইড করো 3, এটা দেখো আসে হচ্ছে 7। তাহলে HCF কত হবে? এই দেখো 2 দিয়ে 3 দিয়ে, এখানে দুটো 2 দিয়ে আর একটা 3 দিয়ে ডিভাইড করা গেছে, তাহলে HCF হবে 2 × 2 × 3, অর্থাৎ HCF হবে হচ্ছে এখানে 12। যাদের 12 অ্যান্সার এসছে একদম ঠিক অ্যান্সার এসছে। আচ্ছা, এবার একটা ভালো প্রশ্ন দিয়েছে, দেখো বলছে 4টে পেয়ার দিয়েছে। বলছে এদের মধ্যে কোন পেয়ারটা কো-প্রাইম, অর্থাৎ পরস্পর মৌলিক পেয়ারটা খুঁজতে বলেছে। পরস্পর মৌলিক, হ্যাঁ, কো-প্রাইম। তো 23 আর 92। একজন বলেছে 23 আর 92, বাকিরাও করুক তো।
92 না না স্যার, 18 আর 25 মনে হচ্ছে স্যার। মৌলিক সংখ্যা স্যার। মৌলিক কোপ্রাইম তো নয়, দুটো পরস্পর মৌলিক। এক হবে তো। 18 25 মনে হচ্ছে। পরস্পর মৌলিক। 25 তো স্যার যৌগিক সংখ্যা। 25 যৌগিক হতে পারে, কোনো অসুবিধা নেই। পরস্পর মৌলিকের ধারণাটা বলো, পরস্পর মৌলিক কাকে বলে? তাহলে তো এখানে প্রত্যেকটাই যৌগিক আছে, এখানে না, তো এখানে মৌলিক নেই। মৌলিক হবে এবং দুটোর মধ্যে কমন মনে হয় এক হবে, মানে কমন বলতে সেটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। কিন্তু 5 5 25 যায়। না না, শোনো শোনো শোনো, এই না যে না, ব্যাপারটা সংখ্যাগুলো থাকছে 16, 62, এরা মৌলিক না যৌগিক এটা আমাদের বিচার্য নয়। কারণ এখানে মৌলিক যৌগিক দেখতে বলেনি, এখানে বলছে কোপ্রাইম অর্থাৎ পরস্পর মৌলিক, এরা দুজন কি একে অপরের সাথে মৌলিক কিনা। অর্থাৎ এদের শুধুমাত্র দুটোকে কমন ডিভাইজার হবে হচ্ছে 1। অর্থাৎ এদের দুটোকে শুধুমাত্র 1 দ্বারা ডিভাইড করা যাবে, আর কোনো কিছু দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না, এদের দুজনের সাধারণ উৎপাদক থাকবে 1 শুধুমাত্র, আর কোনো সাধারণ উৎপাদক থাকতে পারে না। কিন্তু সবারই তো সাধারণ উৎপাদক এক হবে। সবার কথা বলছি না, দেখো দুটোর সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক মানে কি দুটোর মধ্যেই দুজনেরই থাকবে, থাকবে। দুটোর মধ্যেই থাকবে। দেখো তুমি যদি এইটার কথা ভাবো, 16 এর উৎপাদক কে কে? 2, 1, 3 হবে না, 4 হবে, 8 হবে, 16 হবে। না, এগুলো তো প্রত্যেকটারই ভাগ যাচ্ছে, মানে 16 62 যাবে, 21 কিন্তু 35 স্যার 3 এটা তো দিয়ে যৌগিক সংখ্যা এগুলো। 21, 62। দেখো এখানে কমন উৎপাদক কে কে আছে, দেখো তো, এই 1 আছে, এই দেখো 2ও আছে। আমি বলছি কিন্তু শুধুমাত্র এই স্যার কটাতেই থাকবে। এগুলো যে যৌগিক সংখ্যা, 18 25টাই হবে, 18 25টাই হবে স্যার। 18, 25টাই হবে। তো স্যার এগুলো যে যৌগিক। দেখো মৌলিক যৌগিকের ধারণাটা আলাদা, পরস্পর মৌলিকের ধারণাটা আলাদা। মৌলিক বলতে কাকে বুঝি? যে সংখ্যার শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, তাকে আমি বলি মৌলিক সংখ্যা। অর্থাৎ তার শুধু দুটো মাত্রই কিন্তু উৎপাদক স্যার থাকবে। আমার একটা প্রশ্ন আছে, বলো। 23 আর 92 এরও তো সাধারণ উৎপাদক এক, 23 কে 23 আর 92 কে 92 যদি ধরি, তাহলে তো না, 23 আর আর নেই 92 উৎপাদক। এরও 23 এর সঙ্গে 4 গুণ করলে তো 92 হয়ে যায়, একদম হবে না ঠিক, তো? ঠিক, একদম ঠিক। কিন্তু সাধারণ উৎপাদক তো এক হবে। এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই বলেছি আমি, তাহলে তো এটাও 62, এটাও হয়ে যেত। হ্যাঁ, বুঝতে পারছি না স্যার এটা আমি। আচ্ছা তুমি ভালো করে শোনো, মৌলিক বলতে বোঝায় সেই সকল সংখ্যাকে যাদেরকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। যেমন 7-এর কথা ভাবো, 7কে শুধুমাত্র কাকে কাকে দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায় আর 7 দিয়ে ভাগ হুম করা যায়, তাই 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু দেখো এদের প্রত্যেকটা মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটো করেই উৎপাদক আসে, এক এবং সেই সংখ্যা। যৌগিক সংখ্যা কারা? যাদের ক্ষেত্রে এই দুটোর বেশি করে উৎপাদক আসে। অর্থাৎ তুমি যদি 8-এর কথা ভাবো, 8-এর ক্ষেত্রে দেখো 1, 2, 4, 8 কটা উৎপাদক? দেখো 4টি উৎপাদক এসে বসে আছে। এক হুম এবং সেই সংখ্যা তো আছেই, তাছাড়াও আরো দুটো উৎপাদক এসে বসে আছে, এরা হচ্ছে যৌগিক সংখ্যা। এটুকু ক্লিয়ার? হ্যাঁ এবার পরস্পর মৌলিক বলতে কিন্তু এটা অন্য জিনিস বোঝায়, কোপ্রাইম। কোপ্রাইম বলতে বোঝায় সেই সকল সংখ্যা জোড় যাদের সাধারণ উৎপাদক এক হবে শুধুমাত্র। উৎপাদক তো তুমি বের করতে পারবে কোনো একটা সংখ্যা দিলে। তাহলে দেখো এই হ্যাঁ 62 উৎপাদক বার করেছি, এই যে সরি এই 16-র উৎপাদক বার করেছি, এই যে 62-র উৎপাদক বার করেছি, এই যে কমন উৎপাদক কে কে আছে? 1 আছে, 2ও হুম আছে। কিন্তু তাহলে এরা কোপ্রাইম হতে পারে না। কোপ্রাইম হতে গেলে সাধারণ উৎপাদক শুধুমাত্র এক থাকতে হবে, আর কোনো সাধারণ উৎপাদক থাকতে পারবে না। যেমন তুমি দেখো 16 আর 17, দেখো 16 একটা মৌলিক সংখ্যা, সরি 16 একটা যৌগিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা। দেখো এদেরকে শুধুমাত্র এদের সাধারণ উৎপাদক আছে এক,
আর কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা যায়, আছে? না। তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে পরস্পর মৌলিক। দেখো তোমাকে আরো একটা সংখ্যা বলছি, 9 আর ধরে নাও তুমি 14। দেখো এও যৌগিক সংখ্যা, এও যৌগিক সংখ্যা, কিন্তু এমন কোনো সংখ্যা পাবে না এক ছাড়া যে সংখ্যাটা দিয়ে 9কে এবং 14কে দুটোকেই ভাগ করা যায়। আচ্ছা স্যার, ক্লিয়ার হয়েছে। দেখো এর উৎপাদকগুলো আছে হচ্ছে 1, 3 আর 9। এর উৎপাদকগুলো আছে 1, 2, 7, 14। দেখো সাধারণ উৎপাদক শুধুমাত্র 1 আছে। তাহলে এই ধরনের সংখ্যা জোড়কে আমরা বলবো পরস্পর মৌলিক। তাহলে এক্ষেত্রে পরস্পর মৌলিক হবে হচ্ছে এটা। ঠিক বলেছো, যে বলেছো ঠিকই বলেছো, এটা হতে পারে না। দেখো বলছে HCF of P and Q is X and Q equals to XY, then the LCM of P and Q is। হয়েছে? টু এক্স স্কোয়ার ওয়াই হবে, হ্যাঁ বলো বলো কি এসছে? টু এক্স স্কোয়ার ওয়াই। 2 2x স্কয়ার y। না, পি 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 এক্স স্কোয়ার ওয়াই। P মানে x কি স্কয়ার হলো? y এরকম এসছে। খুব বেসিক যা শিখেছো তাই ব্যবহার করো। এত পি কিউ দেখে
ঘাবড়ানোর কিচ্ছু হয়নি, যা শিখেছো শুধুমাত্র সেটাকে এখানে ব্যবহার করে মানগুলো বসিয়ে দাও। জাস্ট পি কিউ দিয়ে শুধু ভয় দেখানো হচ্ছে। সিডিএস 2004-এর প্রশ্ন। এগুলো সবই পরীক্ষায় এসেছে কিন্তু প্রশ্নগুলো। দেখো আমরা শিখেছি এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। অর্থাৎ লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো? এখন দেখো আমাকে এখানে চেয়েছে হচ্ছে এলসিএমটাই, তাহলে এলসিএম কে রাখি। এইচসিএফটা বলে দিয়েছে, দেখো এইচসিএফ অফ পি অ্যান্ড কিউ ইজ এক্স, তাহলে এইচসিএফ এর জায়গায় বসিয়ে দাও এক্স। প্রোডাক্ট অফ টু নাম্বারস কি? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কি ছিল? একটা পি একটা হচ্ছে কিউ, তাহলে এটা সমান সমান হচ্ছে পি কিউ। হলো? এবার দেখো তাহলে আমার এলসিএমটা এসে দাঁড়াচ্ছে পি কিউ এক্স কে দিয়ে ভাগ করে দাও, পি কিউ বাই এক্স। এখন দেখো পি কিউ ইকুয়ালস টু বলে দেওয়া রয়েছে এক্স ওয়াই, কিউ এর মানটা বলে দেওয়া রয়েছে এক্স ওয়াই, তাহলে পি কিউ এর জায়গায় বসিয়ে দাও এক্স ওয়াই আর নিচে রয়েছে আমার এক্স। তাহলে এই এক্স যদি কেটে যায় তো দাঁড়াচ্ছে এলসিএমটা হচ্ছে পি ওয়াই। ঠিক আছে? কিছুই না, ওই একটাই ফর্মুলা, তার মধ্যে বলো বলো। ওই যে প্রথমটা আমরা লিখলাম না এলসিএম সমান পি কিউ বাই এক্স, এইটা কেন লিখলাম এই জায়গাটা একটু বলুন। বুঝেছো? লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। হ্যাঁ আচ্ছা লসাগু এই যে লিখেছি, গুণ গসাগু আমার বলে দিয়েছে হচ্ছে এক্স, তাই তো? এই দেখো এইচসিএফ অফ পি অ্যান্ড কিউ, পি এবং কিউ এর গসাগু ইজ এক্স, এক্স বলে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে দেখো আমি এই যে হ্যাঁ গসাগুর জায়গায় বসিয়ে দিয়েছি এক্স। ঠিক আছে? আর সংখ্যা দুটির গুণফল কি? সংখ্যা দুটো কি ছিল? একটা পি একটা কিউ, তাহলে পি গুণ কিউ পি কিউ। এই লাইন অবধি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার কোনো জিনিস যদি এই পাশে গুণ আকারে থাকে তো এই পাশে গেলে কি হয়? ভাগ হয়ে যায় না? চিহ্নের পরিবর্তন হয় না? ও আচ্ছা, এই পাশের এক্সটা নিচে নেমে গেছে, ভাগ হয়ে গেছে। নিচে নেমে গেছে। হুম। এবার দেখো কিউ এর মান তো বলে দেওয়া আছে, কিউ এর মান ছিল হচ্ছে এক্স ওয়াই, তো আমরা এখানে কিউ এর মানটা বসিয়ে দিয়েছি, বেরিয়ে গেছে হচ্ছে পি ওয়াই। হয়েছে? হ্যাঁ স্যার। চারটে ফ্র্যাকশন লিখছি, দেখো তো 7/8, তারপরেরটা লিখছি 13/16, তারপরেরটা লিখছি 31/40, তারপরেরটা লিখছি 63/80। ঠিক আছে? বলছে এই যে ভগ্নাংশগুলো এদের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি? লার্জেস্ট, এটা ফাইন্ড করতে হবে।
ছোট বা বড় কি করে চেক করে? একদম ছোটবেলায় করো, ক্লাস 4। স্যার বলছি দাঁড়ান। করো। সেভেন বাই এইট এটা হচ্ছে সব থেকে বড়। 7/8। আচ্ছা, বাকি? হ্যাঁ, 7/8 টাই বড়, 70 হচ্ছে 65, 62 কেজি। সবারই কি এটাই আসছে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে চেক করি? এই ধরনের অঙ্কে দেখো, যে ক্ষেত্রে লব বা হর কোনোটাই একই নেই, সবগুলোই দেখো আলাদা, এর লবগুলোও আলাদা, হরগুলোও আলাদা। সবচেয়ে সহজ পদ্ধতি, যদি সব কিছুই আলাদা থাকে তো আমরা হরগুলোকে সমান করে নিই, অর্থাৎ ডিনোমিনেটরগুলোকে সমান করে নিই। দেখো 8, 16, 8, 16, 40 এবং 80 এর লসাগু কত হয়? দেখো 8 দিয়ে ডিভাইড করলে 8কে 8, 8 দুগুণি 16, 5 8 40, 8 10কে 80। দেখো 2 দিয়ে ডিভাইড করা যায়, 1 1 5 2, সরি এটা 5 হবে। 5 দিয়ে ডিভাইড করা যায় 1 1 1 1। তাহলে দেখো লসাগু আসছে কত? 5 10, 5 দুগুণি 10, 8 10কে 80, 80। তাহলে একটা কাজ করো, এদের সবাইকে এর তলায় উপরে নিচে 10 দিয়ে গুণ করো। এর উপরে নিচে দেখো 8 দুগুণি 16, তাহলে 5 দিয়ে গুণ করো। এর উপরে নিচে 2 দিয়ে গুণ করো, আর এর উপরে নিচে 1 দিয়ে গুণ করো। তাহলে দেখো এর উপরে আসছে 70/80, এইটা আসছে হচ্ছে 5 13 65/80, এটা আসছে হচ্ছে 62/80, এইটা আসছে হচ্ছে দেখো 63/80। তাহলে সবচেয়ে বড় কে? দেখো প্রত্যেকটার হর সমান হলে যার লব বড় সেই বড়। দেখো এর লব বড়, তাহলে এ হচ্ছে সবচেয়ে বড়। তারপরে কে আছে? তারপরে দেখো আছে হচ্ছে এ, তারপরে এ, তারপরে এ, অর্থাৎ এ হচ্ছে 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, এ হচ্ছে 3 নম্বর, এ হচ্ছে 4 নম্বর। তো আমার এখানে সবচেয়ে বড়টা খুঁজতে বলেছে, তাহলে সবচেয়ে বড়টা হচ্ছে এই যে 7/8। স্যার ছোট ওই 31/40 এটা হবে না সব থেকে ছোট? হ্যাঁ, তাই তো বেরিয়েছে দেখো। হুম হুম। এগুলো সেই 5 6 এ আছে স্যার। একদম একদম, সেগুলোই কিন্তু পরীক্ষায় বারবার করে আসে। আমি টিউশন পড়াই, বুঝতে পারছি। স্যার এক্ষেত্রে হরটাকেও মেলাতেই হয়, নাকি আমরা যদি এলসিএম করি শুধু এলসিএমটাকে 7/8 ইন্টু 80 করি, তাহলে সেক্ষেত্রে আমরা লব গুলোই পাবো ওইভাবে দেখে? বলো বলো, আরেকবার বলো কি মানে বলতে চাইছো?
মানে আপনি যেমন ওপরেও 10 গুণ করছেন, নিচেও 10 গুণ করছেন, মানে একই করার জন্য, যেহেতু আমি এলসিএম টা করে নিচ্ছি 80 হচ্ছে, সেক্ষেত্রে আমি আর দ্বিতীয়বার করছি না, আমি 7/8 ইন্টু এলসিএম টা মানে 80, 80, 13/16 ইন্টু 80, ওইভাবে করে আমি লব গুলোকে শুধু বের একদম করছি। একদম ওটা করলেও ওইটা কিন্তু হবে, কিন্তু দেখবি কি ছোটবেলায় করছো? ও যেটা বলছে সেটা আমি হ্যাঁ, বলছি। করছে হচ্ছে এই যে 7/8 ছিল, তারপরেরটা ছিল হচ্ছে 13/16 ছিল, বলছে যে এলসিএম তো 80 এসছে, তাহলে 80 দিয়ে যদি গুণ করি তাহলে এইটা আসবে হচ্ছে 70, এটা আসবে হচ্ছে 65, 65, এরকম নাম্বারগুলো হবে, 62, এটা দেখেও তো বলে দেওয়া যাবে। হুম একদম ঠিক, এটা দেখেও বলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হুম। ছোটবেলার অঙ্কের বইতে আমরা এটা করতাম, তাই জন্য আমি এটা বললাম। কেউ এটা করলেও একদমই ঠিক, কোনো অসুবিধা নেই। স্যার, এই ধরনের এক ধরনের অঙ্ক থাকে যেগুলোর ওই লব আর হরের প্রত্যেকটা ডিফারেন্সটা একই হয়, কোনোটার একই হয়, আবার কোনোটার হয়তো এমন হলো যে এক এক করে শুধু ডিফারেন্সটা, ওই ক্ষেত্রে কিভাবে করতে হয় এটা ওই একটু ক্ষেত্রে বলবেন? তুমি একইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। যে এটা তো এই যে প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করলাম, এটা তো যে কোনো অঙ্কের ক্ষেত্রে, তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারো, ও যে কোনো আচ্ছা। ফ্র্যাকশন দেওয়া থাকুক, তাদের যে ডিফারেন্স 1 থাকুক, 2 থাকুক, সিমিলার টাইপের থাকুক, যাই থাকুক, কোনো এইটাও কিন্তু অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই। না, ওই অ্যাটলিস্ট ক্ষেত্রে একটা কি নিয়ম আছে যে হয়তো প্রত্যেকটা ডিফারেন্স যদি 2 হয়, মানে ধরুন যেমন 7/8 মানে এক ডিফারেন্স, ওখানে যদি 13/14 থাকতো, 30/31 থাকতো, এক্ষেত্রে মানে একটা কিরকম নিয়ম থাকে যে যার হরটা মনে হয় ছোট বা বড় সেটাই বড় হয়, মানে আমি ঠিক বলতে পারছি না, মানে দেখেই বলে দেওয়া যাবে। আচ্ছা, আর তোমার এভাবে সামনে যদি অঙ্ক ক্যালকুলেশন আসে তুমি গ্রুপে পাঠিয়ে দিও, দেখবো দেখি কি অঙ্ক। অঙ্ক অনেকদিন আগে করেছিলাম তো ঠিক অঙ্ক মনে করতে দেখলে বোঝা পারছি না। যাবে, হ্যাঁ, অঙ্ক প্যাটার্নটা দেখলে তুমি তখন একটা বুঝতে পারবে যে এটা কি করে করতে হবে। সামনের উপর অঙ্ক না থাকলে কিন্তু এইভাবে বলা মুশকিল যে কোনভাবে করা যাবে, কারণ সব অঙ্ক তো এইভাবে তুমি মাথায় রাখতে পারবে না, অঙ্ক দেখে তোমার মনে পড়বে যে আচ্ছা এইটা এইভাবে করি তাহলে। আচ্ছা, এইটা করো। Sum of the factors 48 will be, এর ফ্যাক্টরগুলো সাম বার করতে পারো। ফর্মটা মনে আছে? হ্যাঁ, করছি। একশো 24 হবে তাই? 124 বার করেছে, দেখি বাকিরা বার হুম। করুক।
কি স্যার প্রশ্নটা? বলো বলো, প্রশ্নটা কি? প্রশ্নটা দেখতে পাচ্ছ না? দেখো, সাম অফ দ্য সাম ফ্যাক্টরস অফ 48, অর্থাৎ 48 মানে? এর উৎপাদকগুলোর যোগফল কত হবে। ফ্যাক্টর মানে কি? ও উৎপাদক। 124 যে আছে কি ওটা? ওটাও বের করে বলছে যে 124 হবে কিনা। ও 48 এর উৎপাদকের যোগফল। হ্যাঁ, তাই তো, মানে দাঁড়ায় দ্য সাম অফ দ্য আচ্ছা স্যার, ফ্যাক্টরস আচ্ছা অফ আচ্ছা, ঠিক 48। আছে ঠিক আছে স্যার, আমি করে দিচ্ছি। আচ্ছা, করো। 11 11 কি করে বলছো? 15 হবে। সাম করে বলো, একবারে যোগ করে তারপরে বলতে হবে। একটা ফর্মুলা 15 শেখানো, 15 না না, একটা ফর্মুলা শেখানো হয়েছিল কতদিন মনে করো, যে কোনো একটা নাম্বার এ কে যদি এই রকম আকারে লেখা যায়, ধরো এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, এরকম আকার যদি লেখা যায়, তাহলে এর সাম অফ দ্য ফ্যাক্টরস, সাম অফ দ্য 8 ফ্যাক্টরস হবে হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস 12 হবে ওয়ান স্যার, 12। ইন্টু বি টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা ইউজ করো, হয়ে যাবে। দেখো 48 কে ভাঙছি, 2 দিয়ে 12 ভাঙলে হবে স্যার। 24, 12 কেন হবে বলছো, কি করে বলছো? 2 দিয়ে ভাঙো 12 12, 2 দিয়ে ভাঙলে দেখো আসছে হচ্ছে 6, 2 দিয়ে ভাঙলে আসলে 3, তাহলে একটা দুটো তিনটে চারটে, চারটে 2 আসছে, তার মানে 48 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তার মানে হচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টরস ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 মানে 5 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার মাইনাস 1 বাই 3 মাইনাস 1 করলে দাঁড়াচ্ছে 5 5 25, সরি 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16 দুগুনি 32 মাইনাস 1 বাই 1 ইন্টু 2 মাইনাস 3 3 9 মাইনাস 1 মানে হচ্ছে 8। তার মানে হচ্ছে 31 ইন্টু 8 বাই 2 মানে এটা 4, তাহলে আসবে হচ্ছে 4 3 4 12, 124। তুমি হয়তো এইগুলো করছো যে এই 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর এটার হ্যাঁ মধ্যে স্যার, যোগফল করছো, এগুলোই করছিলাম। কিন্তু এর তো আরো উৎপাদক আছে, তো আমি জাস্ট এটাকে ভেঙেছি এইভাবে। 6 এর ও উৎপাদক, 8 এর উৎপাদক, 12 এর উৎপাদক, 24 এর উৎপাদক, সবের উৎপাদক না, 48 এর হ্যাঁ উৎপাদক, হ্যাঁ হ্যাঁ। 1 এর উৎপাদক, 3 এর উৎপাদক, এই সমস্ত উৎপাদকের স্থান তো নর্মালি তুমি এরকম লিখে লিখে যোগ করাটা মুশকিল যদি বড় সংখ্যা দিয়ে থাকে। সেক্ষেত্রে এইটাই পদ্ধতি, যে কোনো একটা সংখ্যাকে যদি এইরকম ফর্মে লেখা যায়, যদি এখানে আরও একটা জিনিস থাকতো যে সি টু দি পাওয়ার পি কিউ আর, তাহলে এখানে আরও একটা জিনিস হতো যে সি টু দি পাওয়ার আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান। যতগুলো ফ্যাক্টর এখানে স্মল লেটার এ মানে কি? এ মানে একটা মৌলিক সংখ্যা, তার উপরে পাওয়ারে কিছু একটা আছে। বি মানে একটা মৌলিক সংখ্যা, তার পাওয়ারে কিছু একটা আছে। অর্থাৎ তুমি যদি এ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে যেটা পাবে সেটাকে এইভাবে লেখা যাবে। ও ঠিক আছে স্যার। গত দিনের ক্লাস
হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করিনি ওই জন্য। ওয়ার্কশিটটা একটু করে উঠতে পারিনি, ওই জন্য দিতে পারিনি। আমি আজকে করে আমি কালকে বা কালকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি, না তোমরা একটু তোমাদের একটু অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই রকম দিলে তাহলে আমরা প্র্যাকটিস গুলো করতে পারবো। আর নেক্সট ডে যে টপিক এর উপর আমাদের পড়াবেন সেটা একটু আমাদের বলে দেবেন, তাহলে আমরা ওটা প্র্যাকটিস আচ্ছা করে আচ্ছা, ক্লাসে আসলে কি ভালো একদম একদম পড়া বোঝা যায়। আমি আজকেই করে কালকের মধ্যেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং বলেও দেবো নেক্সট দিন কি করাবো। এবং তোমরাও নিজেরা করবে, যদি কোথাও ডাউট থাকে সেগুলো গ্রুপে পাঠিয়ে রাখবে, বা ক্লাসের মধ্যে এসে বলবে যে এই জায়গাগুলো আমি করতে গিয়ে আমার হয়নি। হতেই পারে পার্সোনাল কোনো ডাউট, অন্য জায়গায় কিছু পড়েছো, বইয়ের মধ্যে কিছু করতে গিয়ে আটকে গেছে, বা কোনো একটা বিশেষ অঙ্ক হচ্ছে না, তো সেটাও বলবে, সেটাও আলোচনা করা যাবে। কারণ নিশ্চয়ই আমি তোমাকে ওয়ার্কশিট এখানে 10টা 12টা করে অঙ্ক করিয়ে দিলাম, ওয়ার্কশিটে আর 15-20টা করে অঙ্ক দিলাম, এই কটা অঙ্ক করলে তো তোমার শুধু হবে না, যথেষ্ট বেশি পরিমাণে প্র্যাকটিস লাগবে। যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু অঙ্ক কে কত ভালো জানে এটা দেখা হয় না, কে ওই কম সময়ের মধ্যে কত বেশি অঙ্ক করতে পারছে এটা দেখা হয়। তুমি দেখবে যদি তুমি কোনো আরআরবির অঙ্ক দেখো, বা যদি এসবিআই এর যে সমস্ত পরীক্ষা, বা ব্যাংকে যে সমস্ত পরীক্ষা হয়, দেখবে ওদের প্রশ্নগুলো খুবই সহজ থাকে, খুবই সহজ থাকে, প্রত্যেকটা অঙ্ক প্রায় প্রায় তুমি পারবে। কিন্তু ক্যালকুলেশনটা এতটা লেন্দি হয়, তুমি ওই সময়ের মধ্যে করে উঠতে পারবে না যদি তোমার খুব বেশি প্র্যাকটিস না থাকে। এই জন্য ব্যাংকিং এর পরীক্ষায় দেখবে কাট অফ হাই ওঠে, আবার যারা পারে না তারা কিছুই পারে না, কারণ যারা প্র্যাকটিস করে তারা ওই লেভেলেরই প্র্যাকটিস করে, আর যারা করে না তাদের ক্ষেত্রে অঙ্কগুলো সহজ মনে হলেও করে উঠতে পারে না। অন্য পরীক্ষাগুলো কম বেশি তাই, সবটাই প্র্যাকটিসের। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বইপত্র ঘেটে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস ভালো হবে, যত ফর্মুলাগুলো আয়ত্ত করতে পারবে, তত দেখবি সহজে করতে পারছে। কারণ প্রত্যেকটা দেখবে প্রায় প্রায় সব পরীক্ষার ক্ষেত্রে একটা অঙ্ক করার জন্য 1 মিনিট সময় দেওয়া হয়, এর থেকে বেশি সময় দেওয়া হয় না। তো 1 মিনিটের মধ্যে লেন্দি অঙ্কগুলোও করে উঠতে হবে, ছোট অঙ্কগুলোকেও কিন্তু করে উঠতে হবে, এর থেকে বেশি সময় কিন্তু পাবে না। আর অঙ্কের ক্ষেত্রে যদি তুমি 1 মিনিটের থেকে বেশি সময় নিয়ে নিয়ে অঙ্ক করো, দেখবে অন্য যে টপিকগুলো রয়েছে, জিআই বা অন্য যেসব ইংলিশ যে সমস্ত টপিক রয়েছে, সেই সমস্ত টপিকে কিন্তু টাইম দিয়ে উঠতে পারবে না। আচ্ছা, অঙ্ক দিচ্ছি। তো বিপিএসসি বোর্ড প্রিভিয়াস ইয়ার্সে কি এই মতনই ম্যাথ গুলো এসেছিল বা আছে? কিসের বলো? ওই বিপিএসসি ম্যাথের কথা বলছি, এরকমই কি আছে দেখো অঙ্কগুলো আমি যে ওখানে? প্রশ্নগুলো দিচ্ছি সেটা কিন্তু শুধু বিপিএসসির প্রশ্ন দিই না, বিপিএসসির প্রশ্ন দিই না বলে, আমি দিচ্ছি যেগুলো দেখবে পরীক্ষা কোনো না কোনো পরীক্ষাতে আসছে, সেই সমস্ত প্রশ্নগুলোই দিই। বিপিএসসি বলে তো আলাদা তো ওর কোনো সিলেবাস বা আলাদা কিছু বলে দেয়নি যে এই প্রশ্নগুলো দেবো। মোটামুটি কম্পিটিটিভ লেভেলে যে সমস্ত প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোই কিন্তু বিপিএসসিতে থাকে। হ্যাঁ মানে তবু স্যার, মানে বিগত 2-3 বছরে দেখা যাচ্ছে যে এই টাইপের গুলোই বেশি বেশি করে দিচ্ছে, এমনটা মানে সেটা ওইটাই তোমরা বলছি যে। আগে সিলেবাসটা কমপ্লিট করে নাও, দেন আমি প্রিভিয়াস হুম, ইয়ারগুলো ধরে করাবো কিছুটা ভাবছি। ও আচ্ছা, ঠিক আছে, প্রিভিয়াস ঠিক ইয়ারগুলো আছে। আমি কালেক্ট করে আমি জাস্ট প্রিভিয়াস ইয়ারগুলো একটু বলে দেবো, যে তোমার তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি যে কোশ্চেনগুলো করেছি দেখবে একই রকম মনে হচ্ছে কিনা। হুম হুম হুম, কারণ ঠিক। তোমাদের নিশ্চয়ই শুধুমাত্র এই বিপিএসসিটা টার্গেট নয়, তাই না? আমরা পড়ছি হয়তো বিপিএসসির জন্য, কিন্তু বিপিএসসিটাই শুধু টার্গেট নয় সবার। সবার জাস্ট এই কম্পিটিটিভ লেভেলের জন্য প্রিপেয়ার হওয়াটা টার্গেট। কারণ এখন বিপিএসসি আছে, দুদিন পরে আর অন্য পরীক্ষা আসবে, তোমাকে আলটিমেটলি প্রিপেয়ার থাকতে হবে যে পরীক্ষার জন্য। কারণ আমরা যেগুলো দিচ্ছি দেখবে মোটামুটি যদি তুমি যে কোনো একটা বই কিনে নেবে, দেখবে সমস্ত পরীক্ষার প্রশ্ন কভার করা থাকে কম বেশি। তো তুমি যদি সেটাকে মোটামুটি প্র্যাকটিস করে ফেলো, দেখবে বিপিএসসি কেন, দেখবে মোটামুটি কোনো পরীক্ষাতেই খুব বেশি আটকাবে না। হয়তো সময়ের জন্য আটকে যেতে পারো, সেটা অন্য কথা, সেটা প্র্যাকটিসের অভাব। হ্যাঁ স্যার, তবে আপাতত এখন ওই বিপিএসসির জন্যই কিন্তু মেনলি অবশ্যই, পড়া হচ্ছে। একদম তো একদম। ওই রিলেটেড হলে আর কি ভালো হয়, তারপর তো অবশ্যই কাজে তো অবশ্যই লাগবে বা পড়বো, ঠিক আছে, কিন্তু এটাই মেন এখন সামনে। আমি বিপিএসসির কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। আচ্ছা, এই একটা অঙ্ক। উম,
ratio of two number is 3:4 and their LCM is 120. তাহলে বলছে the sum of the numbers. অপশন কি কি আছে? বলো অপশন কি কি আছে? হুম, অপশন আছে, অপশন আছে, অপশন এ আছে হচ্ছে 70, বি আছে 140, সি রয়েছে হচ্ছে 35, ডি রয়েছে হচ্ছে 105। হয়েছে? না করা হয়নি, মানে মনে করতে পারছি না নিয়মটা। আমার 78 কেন বলবো না? নব্বই আসছে কিন্তু আমি সাম করতে পারছি না। অনলাইন মিটিং আছে, ফোন করছি। বলো কত আসছে? 90। নব্বই আসছে কিন্তু আমি যোগফল করতে পারছি না। আচ্ছা আমরা একটু করি দেখি। আচ্ছা বলছে দুটো নাম্বার রেশিও দিয়ে দিয়েছে 3:4। তাহলে আমি ধরে নিই প্রথম নাম্বারটা হচ্ছে 3K আর পরের নাম্বারটা হচ্ছে 4K, ঠিক আছে? 3K আর 4K হলে দেখো রেশিওটা 3:4 হচ্ছে না? আচ্ছা এবার দেখো এদের ক্ষেত্রে আমি এলসিএম বার করার চেষ্টা করি।
এদের ক্ষেত্রে এলসিএম কি হবে? দেখো এদের মধ্যে কমন আছে হচ্ছে কে, তাহলে প্রথমে আমি কে নেব। দেন আছে আলাদা একটা জিনিস 3, দেন আছে হচ্ছে 4, তাহলে এলসিএম পেয়ে গেলাম হচ্ছে এইটা। এইটা আমার বলে দিয়েছে কত? এইটা নাকি 120 হবে। তার মানে 3 4 12, 12, 12k ইকুয়ালস টু 120 হবে। দ্যাট মিনস x ইকুয়ালস k ইকুয়ালস টু হবে হচ্ছে 120/12 অর্থাৎ হচ্ছে 10, কাটাকুটি করলে 10 আসে। তার মানে প্রথম নাম্বারটা হচ্ছে 30 গুণ 10 সমান 3 গুণ 10 সমান সমান 30, তারপরেরটা হচ্ছে 4 গুণ 10 সমান সমান হচ্ছে 40। এখানে জিজ্ঞাসা করেছে দ্য সাম অফ দ্য নাম্বার, তাহলে এই নাম্বার দুটো সাম করলে কত হবে? 40 আর 30 70। 70। তাহলে এখানে হচ্ছে অপশন এটা হচ্ছে কারেক্ট। স্যার আমি না এভাবেই পড়ছিলাম, কিন্তু আমি ওই 10 আর 12 গুণ করে যে 120 আসবে আমি ওইভাবে ধরে নিয়েছিলাম, মানে একটা সংখ্যা 10, আরেকটা সংখ্যা হচ্ছে 12। এবার এটা 3 গুণ করতে গেছি 70, ওটা 4 গুণ 12 48 বলে 78 হয়ে যাচ্ছিল। আরেকবার বলো কি করেছো? মানে আমি ওই এলসিএম যেটা 120, হ্যাঁ, মানে দুটো সংখ্যার গুণফল হিসেবে, তো আমি 10 আর 12কে সংখ্যা দুটো ধরেছি। এবার 3:4 যেহেতু অনুপাতটা আছে, তো একটা সংখ্যা মানে 3কে 10 দিয়ে গুণ, মানে একটা সংখ্যা যেহেতু 10, এক্স ধরেছি, 3 10 30, আর একটা 4 আছে, আরেকটা সংখ্যা 12 ধরা হয়েছে, 4 12 48। এবার 48 আর 30 যোগ করে 78। না এভাবে করতে তুমি গিয়ে যেটা করেছো সেটা হচ্ছে সেটা হুম ভুল হয়েছে, সেটা সেরকম ভাবে করা যাবে না। কেন বলো তো? দেখো এর ক্ষেত্রে যখন আমি লসাগু বার করি তখন কি করি? দুটো থেকে আগে কমন জিনিসটাকে লিখি, তারপরে যেটা কমন নয় সেটাকেও লিখে দিই, তাই তো করি। আর তুমি করতে চাইছো 120কে তুমি লিখছো 10 গুণ 12, তাই তো। এবার তুমি 3 দিয়ে 10কে গুণ করছো, 4 দিয়ে একে গুণ করছো, এর তো কোনো মানে নেই। এটাকে তো তুমি তো লসাগুকে তুমি এরকম ভেঙেছো, তুমি কেউ তো এরকম ভাঙতে পারতো, 6 6 নয়, 120 তো 60 গুণ 2ও তো ভাঙতে পারতো, বা 40 গুণ 3ও তো ভাঙতে পারতো। তাহলে কি সে এটার সাথে এটা গুণ করবে আর এটার সাথে এটা গুণ করবে? না, কমন ধরেই করতে হবে। কমন ধরেই করতে হবে, তাই না? এইটা হচ্ছে প্রসিডিওর। যখনই কোনো জিনিস এরকম আকারে আমার অনুপাত আকারে দেওয়া থাকবে তখন ধরে নিতে হবে এরকম আকারে, একটাকে 3কে একটাকে 4কে, দেন তারপরে তুমি যা কিছু অঙ্ক করবে সেটা। দেখো এই দুটো যদি উৎপাদক বার করি, দেখো 3:4ই আসে। বলছে দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বার is 1500 and their HCF is 10। তাহলে বলছে এলসিএমটা কত? রেল গ্রুপ ডিতে এসছে।
HCF কত 10? হ্যাঁ বলো। HCF টা হ্যাঁ কি 10 আছে? HCF 10। আসলে স্যার অঙ্কগুলো অনেকদিন প্র্যাকটিস করা হয়নি, ঠিক বুঝতে পারছি না কোন দিক থেকে করতে হবে। করা হয়েছে অঙ্কগুলো, কিন্তু বলো, এটা তো সহজ অঙ্ক। এই তো স্যার অপশন কি আছে অপশন? LCM ইন্টু HCF, লসাগু গুণ গসাগু 150। সমান সমান সংখ্যা দুটির গুণফল। গুণফল বলে দেওয়া আছে 1500। তাহলে LCM ইন্টু HCF বলেছে 10। তাহলে LCM কত? 150, একটা সংখ্যা 150 আসছে। 150 আছে। এই হুম, শূন্যটা কেটে দিয়ে 150 আছে। হুম। তাহলে দেখো বিপিএসসির একটা প্রশ্ন দিয়েছে, সহজ একটা প্রশ্ন দিয়েছে। বলছে 11 থেকে 990 এর মধ্যে কতগুলো নাম্বার ডিভিজিবল বাই 7? 11 থেকে 90 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যা 7 দ্বারা বিভাজ্য? এটা বিপিএসসি তে এসছে। বারোটা হবে? 12 বলছো। হুম। বাকিরা? আচ্ছা দেখি। দেখো 7-এর যদি আমি গুণিতকগুলো খুঁজি তাহলে 7 তো 11-র নিচে, 7-এর পরে রয়েছে 14, 21, 28, 35, 42, 56, 70, 77, 84, 91। এইটা হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হচ্ছে না?
91 হবে? 91 কি করে হবে? 91 তো 90 এর বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে অপশনে 11 আছে, 12 অপশন আছে। 9, 10, 11, 12, 13 পাঁচটা অপশন দিয়েছে। তাহলে তো 9টা হওয়ার কথা। কেন? ওই যে 14 থেকে ধরছি, 14, 21, 28, 35, 42, 56, 70, 77, 84। 49 ধরনি, 7 7 49। তাহলে 10টা। না, তারপরে বলো 56, 63, তারপরে 70, তারপরে 77, তারপরে 84, তারপরে 91 তো 84, হবে না, তাই তো? 91 তো হবে না। 91 তো 1, হবে 2, না, 3। 91 তো বাইরে বেরিয়ে যাচ্ছে রেঞ্জের। তাহলে এখানে আমার দেখো 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 11টা আছে। অ্যান্সার হওয়া উচিত 11টা। কিন্তু স্যার, আমরা তো এটা ছোট সংখ্যা বলে এইভাবে নিলাম, বড় সংখ্যা হলে কিভাবে বের করব? এগুলোর নিয়ম ক্ষেত্রে কিছু আছে? এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বড় সংখ্যা দেবে না, কারণ বড় সংখ্যা দিলে কিন্তু নিয়ম তো কিছু আছে নিশ্চয়, নাকি? না এভাবে করে করে মানে বের করতে হবে তোমাকে দিবে কোনটা? খুব বেশি হলে 11 বা 13 অবধি দেবে, এর থেকে বড় দেবেই না। এর থেকে যদি কোথাও বড় পাও তাহলে নিয়ে এসো, তাহলে আমি দেখবো যে এগুলো অন্যভাবে কিছু করা যায় কিনা। নর্মালি কিন্তু যেগুলো দেওয়া হয় 7, 8, 9, 11 থাকে, বেসিক্যালি হচ্ছে 7, 11, 13 এইগুলো দেওয়া থাকে। এবং সেটা কিন্তু ওই 1 থেকে 100, 120, 140, 150 এর মধ্যেই দেওয়া থাকে, যাতে ছাত্ররা গুণে বের করতে পারে। শুধুমাত্র যাতে এটা দেওয়া হয়, শুধুমাত্র ছাত্ররা এটা ভুল করে যে এই 11-র আগের সংখ্যাটাকে অনেক সময় ধরে ফেলে, বা এই 90-এর পরের সংখ্যাটাকে অনেক সময় ধরে ফেলে। তো এটা যাতে না হয়, এটা শুধু মাথায় রাখতে হবে, যেগুলো হতে পারে না। ঠিক আছে? এগুলো নর্মালি খুব একটা বড় সংখ্যা দেয় না। হ্যাঁ, এর থেকে একটু বড় দিতেও পারতো, হয়তো 150 অবধি দিল, সেটা দিতে পারতো, বাট তাই ছোট দিয়েছে। বিপিএসসিতে সহজ প্রশ্নই করছে, দেখো আমি তোমাকে কোশ্চেনগুলো আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ওখানে একটু দেখো, কারণ ওখানে তো কোশ্চেনগুলো সব একসাথে দেওয়া। তোমরা তোমাদের যে অঙ্কগুলো মনে হচ্ছে যে করানো হয়ে গেছে বা কিছু, সেগুলো প্র্যাকটিস করো ওখান থেকে। যেগুলো যেগুলো হবে না একটু মার্ক করে রাখবে, নেক্সট দিনের ক্লাসে আমার একটু বলবে। আমি আজকে বিপিএসসি যে প্রশ্নগুলো আমি ওগুলো পাঠিয়ে দেবো ওখানে, কারণ তোমরা ঠিক আছে স্যার। বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো বিপিএসসিতে বেশি করে আসছে। হুম, হুম, হুম। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এখানে স্টপ করছি। আর আমি নোটসটা কমপ্লিট করে আমি কালকে পারবো না, কালকে পাঠিয়ে দেবো। আর নেক্সট দিন যেটা করাবো সেটা আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হুম, হুম। আর কারো কিছু জিজ্ঞাসা? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে।